নমস্কার। সবাই আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এবং আপনারা যেভাবে আমার সাথে আমার পাশে থাকেন তার জন্য আরেকবার অনেক, অনেক ধন্যবাদ। কৃতজ্ঞ আমি আপনাদের কাছে। আপনারা এত ভরসা করেন, আপনারা এত ভালোবাসেন। সবথেকে বড় কথা হলো যেভাবে আপনারা নিজেদের জীবনে প্যারেন্টিং হোক, কাপল থেরাপি হোক, সেগুলোকে নিজেরা কাজে লাগাচ্ছেন এই ফেসবুকের বিভিন্ন ভিডিওর মাধ্যমে। তাতেই আমি আপ্লুত এবং আপনারা বলেন এসে যে অনেকটা সলভ নিজে করে ফেলেছি। সত্যি কথা বলতে প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি এটাই আমার অভিপ্রায় ছিল, আজও তাই রয়েছে। আজকেও এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং এখন আমি না খুব চাইছি যে ভিডিওগুলো যাতে 20 মিনিট 25 মিনিটও না হয়। চেষ্টা করব এই ভিডিওগুলো 10 থেকে 12 মিনিটের করার। আসলে কথা বলতে গিয়ে অনেক সময় অনেক রকম ভাবনা চিন্তা চলে আসে, অনেক অভিজ্ঞতার সম্মুখীন হই, সেগুলো ইচ্ছে করে আপনাদের সামনে সেগুলো শেয়ার করি। তাই হয়তো কিছু কিছু সময় ভিডিও লেন্দি হয়ে যায়, কিন্তু আমি চাই বেশিক্ষণ ফেসবুকের মধ্যে যেন আমরা আটকে না থাকি, বেশিক্ষণ আমরা মোবাইলের মধ্যে অ্যাকচুয়ালি আটকে না থাকি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, খেয়াল করে দেখুন, যখন একটি সন্তান সে মানুষের মতো মানুষ হয়, খুব ভালো একটা চাকরি করছে, দারুণ সে পড়াশুনোয়, তখন সমাজ, আমরা, আশেপাশের মানুষ, সামাজিক যে মানুষ রয়েছি তারা প্রত্যেকে কি বলি যে ওর স্কুলটা খুব ভালো, ওর বাড়ির সকলের চরিত্র খুব ভালো, বা বাড়ির সকলের মানবিক বোধ খুব উজ্জ্বল। সবটা অনেক বেশি ফোকাস করি রাদার দ্যান মায়ের মানুষ করার থেকে। কিন্তু এই বাচ্চা যখন সঠিকভাবে মানুষ হচ্ছে না, সেটা হয়তো সমাজের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না, বা আদপেও সেটি আমাদের কাছে সেই মানুষকে সঠিকভাবে মানুষ হিসেবে আমরা ধরতে পারছি না, তখন আমরা কি বলি? মায়ের দোষ। আসলে বেশিরভাগ ক্ষেত্রে সন্তানকে প্রতিপালন করার গুরু দায়িত্ব যেহেতু মায়ের ওপর থাকে বেশিরভাগ ক্ষেত্রে, তাই সন্তান যদি মানুষ না হয় তাহলে তার সেই দায়িত্বটাও মায়ের থাকে যে মাই মানুষ করতে পারেনি। আসলে এটাই আজকের ভিডিওটার আমার টপিক, যে একটি বাচ্চাকে কিন্তু শুধুমাত্র একটি মা মানুষ করতে পারে না। সেক্ষেত্রে কারোর দায়িত্ব আমরা এড়িয়ে যেতে পারি না। স্কুলের বিভিন্ন টিচার্স, বন্ধু-বান্ধব, পরিবারের মানুষজন, সমাজ ব্যবস্থা সবটা দায়ী থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো যেহেতু প্যারেন্টিংটা মা বাবাকে আমরা বেশিরভাগটা ধরে রাখি বা সেইভাবেই হয়, যেহেতু অনেকটা বেশি দায়িত্ব বাবা মাকে নিতে হয়, অধিকার বোধও তাদের মধ্যে অনেক প্রবল থাকে, তাই তাদের ওপরে হয়তো দায় বর্তায়। কিন্তু শুধুই কি একজন মা সন্তানের ভালো খারাপের সমস্তটা, এই গুরু দায়িত্বটা নিতে পারেন, বা আমরা তাকে দোষারোপ করতে পারি না? আজকে বিষয়টা এইরকমই যে একটি মেয়ে, যার কথা বলবো, যে অভিজ্ঞতা থেকে আমি আজকে এই ভিডিওটা করা, যে সে এবং কয়েকদিনের অভিজ্ঞতা সঞ্চয় করে আজকে আবার নতুন করে আপনাদের জন্য এই ভিডিওটা করছি, এই কারণে যে অনেক সময় দেখা যাচ্ছে একজন মায়ের বা বাবার ভাবনা চিন্তার মধ্যে এরকম চলে আসছে যে আমার জন্য আমার সন্তান খারাপ হচ্ছে, বা আমার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমার সন্তানের নানান রকম নেগেটিভ বিহেভিয়ার তৈরি হয়েছে। বাড়ির লোকও হয়তো তাকে বলছে। আসলে একজন বাচ্চা যখন বেড়ে উঠছে, যখন তার ঠিক 1.5 থেকে 2 বছর বয়স, অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি যখন তৈরি হচ্ছে, সে একে দেখছে, ওকে দেখছে, এমনকি পরিবারের যিনি সহায়িকা রয়েছেন, অর্থাৎ আমাদের হেল্পিং হ্যান্ড, আমরা যাকে মেড বলছি, তাকে দেখেও কিন্তু একটা বাচ্চার মধ্যে অনেক রকম অ্যাটিটিউড, অনেক রকম নেগেটিভ বিহেভিয়ার, নেগেটিভ ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। সেটা আপনারা প্রত্যেকেই আমরা কিন্তু তার সাক্ষী রয়েছি। এবারে হলো যে পরিবারের মানুষের দায়িত্ব কতটা থাকতে পারে। প্রথম কথা হচ্ছে, একটি সন্তানকে প্রতিপালন করতে গেলে সবার আগে যেটা দরকার, পরিবারের মধ্যে কিন্তু একটা একাত্মবোধ সন্তান মানুষ করার ক্ষেত্রে। মানে এমন নয়, আমি বলতে চাইছি, অ্যাবসার্ড শোনাবে তাহলে, যে আপনারা সকলে মিলে পরিবারের সকলকে একই রকম ওপিনিয়নে বিলং করতে হবে বা একই রকম মতাদর্শ থাকতে হবে, সেটা সম্ভব নয়। এটা বললে কোয়াইট অ্যাবসার্ড হয়ে যাবে, ভিডিওটা হয়তো অনেকে দেখবেনই না, যে এটার কোনো মানে হয় না। আমার পরিবারে 10 জন আছে, 10 জনের 10 রকম ওপিনিয়ন, একদম ঠিক। 10 জনের 10 রকম ওপিনিয়ন হতেই পারে। সমাজ ব্যবস্থা নিয়ে হতে পারে, রাজনীতি নিয়ে হতে পারে, অর্থনীতি নিয়ে হতে পারে, সম্পর্ক নিয়ে হতে পারে, কিন্তু ওই যে সন্তান যে এসছে আপনাদের জীবনে, যে আপনাদের পরিবারের একজন সদস্য একটু একটু করে হচ্ছে, তাকে কি ধরনের
বা কিভাবে বড় করবেন, তার কিন্তু একটা টোটাল একটা ইউনিটি থাকা প্রয়োজন পরিবারের মধ্যে। অর্থাৎ মা না বলছে, বাড়ির লোক সেটাকে হ্যাঁ করে দিচ্ছে, মানে দাদু ঠাকুমা দিদা মামা কাকা যে আছেন পরিবারে সে হ্যাঁ করে দিচ্ছেন, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে এক হচ্ছে মা খারাপ হয়ে যাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে দাদু বা দিদা অকারণে কিন্তু এতটাই প্রশ্রয় দিয়ে ফেলছেন বাচ্চাকে যে বাচ্চা হয়তো সঠিকভাবে বুঝতেই পারছে না কোনটা ঠিক কোনটা ভুল। মাই কি ঠিক ছিল নাকি মা ভুল ছিল, তার মানে মা ভুল ছিল। এবং আমরা সব সময় যারা চাইল্ড সাইকোলজি নিয়ে কাজ করি আমরা কিন্তু বারবার এটা আপনাদের সামনে তুলে ধরি, বাচ্চার 17-18 বছর অবধি খুব আমাদের সন্তানরা স্বার্থপর থাকে। কেন এই কথাটা বলা? তার মানে এটা নয় আপনারা আপনাদের বাচ্চাদের এক্ষুনি গিয়ে, আমি এটা বলার সময়ই এটা সবাইকে বলি যে এটা কখনো বলবেন না, আসলে ইগোসেন্ট্রিক থাকে এই সময় বাচ্চারা। তারা নিজেদের প্রাপ্তি, নিজেদের ভালো থাকা, নিজেদের ভালো লাগাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকে রাদার দেন আদার্স ইমোশনস। তো এই জন্য আপনি যখন তাকে বলবেন যে আইসক্রিম খেতে না, মানে মা যখন বলছে বাবা তুমি এই সময় আইসক্রিমটা খেও না কারণ তোমার ঠান্ডা লেগে যাবে, কিন্তু দাদু বলছেন না তুই এই সময় খা, বা তুই যখন বায়না করছিস আমি দিচ্ছি, আপনারও হয়তো মনে হচ্ছে আহারে আমি আমার ছেলেকে দিতে পারিনি, আমার মেয়েকে দিতে পারিনি, আমার নাতি বা নাতনিকে দেবো। ভেরি ট্রু। কিন্তু এক্ষেত্রে আপনার তাহলে আপনাদের একটা আলোচনায় আসতে হবে। এই যে বললাম শুধু ওই সন্তানকে বড় করার ব্যাপারে একটা আলোচনা কিন্তু নিজেদের মধ্যে করতে হবে। আর যদি না করতে পারেন তাহলে মনে রাখতে হবে যে এই যে পরিবারের সদস্য আগামী দিনে একজন পূর্ণ বয়স্ক মানুষ হিসেবে তৈরি হবে, সে কিন্তু মানুষ হিসেবে তৈরি হবে না। নয় সে অবাধ্য হবে, না হলে খুব অ্যারোগেন্ট হবে, না হলে প্রচণ্ড পরিমাণে ডিপেন্ডেন্ট হবে। অর্থাৎ আমরা যেটাকে একটা আইডিয়াল পার্সোনালিটি বলি সেটা কিন্তু তৈরি হতে পারবে না, কারণ সে সবসময় একটা দোলাচলে থাকছে, সবসময় তার একটা কিন্তু কনফিডেন্সের জায়গা কম থাকছে যে মা ঠিক বলছে নাকি বাড়ির লোকরা ঠিক বলছে, বা বাবা ঠিক বলছে নাকি মা ঠিক বলছে। অর্থাৎ বাবা মায়ের ক্ষেত্রেও কিন্তু, আমি আগে ঠাকুমা দাদুদের কথা বলি তারপর বাবা মার কথায় আসবো ডেফিনেটলি, বাবা মার সন্তান ধারণের ক্ষেত্রে বা প্রতিপালনের ক্ষেত্রে কীরকম ভাবনা চিন্তা থাকা উচিত। এবারে হচ্ছে যে আপনাদের তার মানে এটা আলোচনা করা উচিত শ্বশুর শাশুড়ির সাথে, বা শ্বশুর শাশুড়িরও বৌমা ছেলের সাথে কিংবা মেয়ে জামাইয়ের সাথে আলোচনা করা উচিত যে তাহলে ওকে কিভাবে আমরা বড় করব, বা ও যখন বায়না করবে আমরা কিভাবে হ্যান্ডেল করব, আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করব। এক হতে হবে বিষয়টা। মা যদি কোনো কারণে না বলে থাকেন, বা দাদু বা দিদা যদি না বলেন যে এই সময় খেও না, বিকেলে খেও, ওই টাইমটা তোমার খাওয়ার জন্য আইডিয়াল, এখন তোমায় ভাত খেতে হবে, সেই সময়ও যদি মাকে ফোন করে বা বাবাকে ফোন করে বলে আমি এখনই এটা খাবো, দিদা বারণ করছে বা দাদু বারণ করছে, তখন আপনার যেন এরকম বিরূপ মন্তব্য ভাবনা না আসে যে এই তো আমার বাচ্চাটাকে একেবারেই কেউ আদর করে না, ভালোবাসে না। এই জায়গায় আপনাদের পরিবারের স্বচ্ছতা একটি সন্তানকে মানুষ করার ক্ষেত্রে প্রয়োজন রয়েছে। দরকার হলে যখনই বাচ্চা 1.5-2 বছর হচ্ছে আলোচনায় বসুন, একদম প্র্যাকটিক্যালি আলোচনায় বসুন। আমরা জীবনে অনেক কিছু নিয়ে আলোচনা করি, আমরা ভোটে কে জিতবে সেটা নিয়ে আলোচনা করছি যার কোনো অর্থই হয় না, আমরা আমাদের কেন্দ্র রাজ্যের অর্থনীতি নিয়ে আলোচনা করছি যেটারও সবসময় আমাদের জীবনে হয়তো একসময় প্রয়োগ করা গেলেও সারাক্ষণ সেটা লাগছে না, অথচ জীবনে যেটা আমাদের সবথেকে বেশি প্রয়োজন প্যারেন্টিংয়ের ক্ষেত্রে বলুন বা অভিভাবকত্বের ক্ষেত্রে, আমরা সেই আলোচনাগুলোকে স্কিপ করে গিয়ে লাইফ স্কিলের কোনো আলোচনায় কি হয় বলুন? একটা রিলেশনকে ভালো রাখার আলোচনা তৈরি হয় বাড়িতে, একটা স্বামী স্ত্রী সুন্দরভাবে কীভাবে তার লাইফটাকে এগোবে সেই আলোচনা তৈরি হয়, একটা মা তার বাচ্চাকে কিভাবে বড় করবে বা ঠাকুমা দাদু তার নাতি নাতনিকে কিভাবে বড় করবে সেটার আলোচনা হয়। কিন্তু এই আলোচনাগুলো করাই কি খুব প্রয়োজনীয় নয়? এখন আমাদের এগুলো ভাবতে হবে গোল টেবিলের বৈঠক এগুলো নিয়ে হোক, অবশ্যই বাচ্চার অবর্তমানে, বাচ্চা তখন থাকছে না বাড়িতে বা বাচ্চা ঘুমোচ্ছে শুনতে পাচ্ছে না, আর যদি মনে করেন বাচ্চা খেলছে সেই অবস্থায় আলোচনা হবে। অনেক ক্ষেত্রেই কিন্তু 2-2.5 বছরের বাচ্চাদের সমস্ত কিছু এমনি, আমরা ইনফ্যাক্ট বলি যে বেবি কটে শুয়েও কিন্তু বাচ্চা সব কিছু বুঝতে পারে, হয়তো কগনিশন লেভেলটায় সেই আমাদের মতো করে ওরা ভাবতে পারে না, কিন্তু অনেক কথা অনেক কিছু ওদের স্মৃতিতে প্রবেশ করে থাকে বা সেটা সেভ মোডে চলে যায়। তো এবারে হচ্ছে এই কারণে আমার আজকের এই ভিডিওটা করা যে দাদু ঠাকুমা দিদা দাদু কাকা মামা যারাই রয়েছেন মা বাবা ছাড়া, তারা যেন একটা বাবা মার সাথে বা বাবা মাও তাদের সাথে আলোচনা করেন যে তুমি যখন না বলছো তাহলে তখন আমিও কিন্তু না বলবো, তুমি না বলা মানে আমি হ্যাঁ বলছি সেটা নয়।
যদি কোথাও কনফিউশন হয়, মানে ধরুন এই আইসক্রিমটাকে আমি যদি গুরুত্ব দিয়ে বা মানে এই উদাহরণ ধরে আমি এই কথাটা বলি যে আইসক্রিমের ক্ষেত্রে এই যে বাচ্চাটি আইসক্রিম খেতে চাইছে, মা না করলো, দাদু বা ঠাকুমা বা কাকু কাকিমা কেউ দিয়ে দিল, তখন কি হলো, মায়ের প্রতি কিন্তু বাচ্চাটা রেসপেক্ট কমে গেল। সে মনে করলো মা আমাকে আসলে ভালোবাসে না, বাকিরা আমাকে ভালোবাসে, কিন্তু তা তো নয়। মায়ের তো একটা কারণ ছিল বারণ করা। এবং যদি সেটা নাও থাকে তাহলে এটা বলা, যদি আপনার একান্তই ইচ্ছে করে, অনেক সময় বাচ্চারা আবদার করলে আমরা না বলতে পারি না, যদি আপনার একান্ত ইচ্ছে করে মায়ের কাছ থেকে পারমিশন আদায় করে আনুক। অর্থাৎ একটা জায়গায় একটা রেসপেক্টের জায়গা বা একটা পারমিশনের জায়গাটিও যেন বাচ্চা পেয়ে থাকে বা পায়, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি না বলছেন বা মা বা বাবা হ্যাঁ বলছে, সেক্ষেত্রে ক্ল্যাশ হতে পারে যে বাচ্চাটির ভাবনা এইরকম একটা দোলাচলে থাকবে যে আমি কার কাছে যাব, কার কাছে গেলে আবদারটা করব, কার কাছে আমি বায়না মেটাতে পারবো। কনস্ট্যান্ট তার একটা বায়নার ভাবনা কিন্তু তৈরি হবে এবং সে ট্যান্ট্রাম থ্রো করতে থাকবে, অত্যন্ত জেদি হয়ে যেতে পারে, কারণ জানে কেউ না কেউ বাড়ির ওর বায়না মিটিয়ে দেবে। এবং এটা কিন্তু মোবাইল দেখার ক্ষেত্রেও বাচ্চাতে বাড়িতে আরেকটা বড় সমস্যা হচ্ছে, ঠাকুমা দাদু দিদা সবাই আমরা মোবাইল দেখছি, রাইট? এই যে মোবাইল দেখছি, বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিচ্ছি, সে বায়না করছে না। মা বা বাবা যখন বারণ করে গেছে বা তোমার এই বয়সে মোবাইল দেখাটা উচিত নয়, সেটা ওদের কাছে পৌঁছে দিতে হবে বাড়ির প্রত্যেককে। এমনকি আমি এও বলে থাকি, অনেক দিদা ঠাকুমারাও আসেন কেয়ার গিভার হিসেবে, তারা যে কি করব, কিভাবে বাচ্চাকে ম্যানেজ করব বা হ্যান্ডেল করব, আমি সেক্ষেত্রেও কিন্তু তাদের বলে থাকি যে কাইন্ডলি আপনারা বাচ্চা ঘুমিয়ে পড়লে মোবাইল দেখুন, তার আগে বাচ্চাদের সাথে অন্যান্য অ্যাক্টিভিটিস করুন, কিংবা যখন ও খেলাধুলো করবে তখন তাকে এটাও আস্তে আস্তে বলে দেওয়া যে এটা আমার অ্যামিউজমেন্ট, ওটা তোমার অ্যামিউজমেন্ট। আমি যেমন তোমার খেলার মাঝখানে যাচ্ছি না বা পড়ছি না, তুমিও তেমন আমার মোবাইল মাঝখানে এসো না। কিন্তু দেখা যায় ঘন্টার পর ঘন্টা বাবা মা যেহেতু চাকুরিজীবী, ঘন্টার পর ঘন্টা দাদু ঠাকুমা দিদা দাদুর সাথে কিন্তু মোবাইল দেখে বাচ্চারা যে একটা অ্যাডিকশনে পড়ে যাচ্ছে। আমি আবারও বলে দিই, অনেক বাবা মার জন্য, অনেক ঠাকুমা দাদুর জন্য এই ভিডিওটাও মেইনলি আরও আপনাদের কাছে পৌঁছে দেওয়া। হয়তো আপনারা জানেন না যে 1 গ্রাম কোকেনে যে নেশা করা হয় বা নেশা হলে যে ব্রেনের কেমিক্যাল রিয়াকশন হয়, সেটা আধ ঘন্টা মোবাইল দেখলে হয়। তাহলে বুঝতে পারছেন আমাদের অ্যাডিকশন তো হয়েই গেছে, কিন্তু আমাদের হাতে এখন অনেক কিছু, হয়তো আমরা জীবনে সেরে এসে এখন এই পর্যায়ে এসেছি, ওদের তো সবে জীবন শুরু। তাই বৌমা না করছে বা মেয়ে না করছে আমি লুকিয়ে দিয়ে দিই, এটা কিন্তু মোটেই কাজের কথা নয়। এবং দাদু বারণ করছে আমি করে দিচ্ছি, আমি তোমাকে আদর দিচ্ছি, দাদু ঠাকুমা তোমায় ভালোবাসে না, বা দিদা দাদু বা মামা কাকা ভালোবাসে না, আমি তোমায় একমাত্র ভালোবাসি, আমি অফিস থেকে আসার পর সব তোমায় দেব, বাবা মার এই মেন্টালিটিটাও কিন্তু ঠিক নয়। এবারে আসি হাজব্যান্ড ওয়াইফেরা, মানে ওয়াইফের ক্ষেত্রে এই ধারণাটা, এই ভাবনাটা রাখতে হবে যে আমরাও কিন্তু আলোচনা করে নেব, দরকার হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নেবো যে আজকে কিন্তু এটা আমি বলছি, তুমি কিন্তু এটাতে আমাকে অ্যাডমিট করো। ওর সামনে কখনোই, অর্থাৎ একটা বাচ্চা যখন বড় হচ্ছে তার সামনে তার বিষয়ে ডিফারেন্ট ডিফারেন্ট অফ ওপিনিয়ন, অর্থাৎ ওকে আমি ক্যারাটে স্কুলে দেবো, এবার বাচ্চাটির বাবা হয়তো বলছে না ওকে ক্যারাটে স্কুলে দেওয়া উচিত নয়, এই যে আপনাদের ঝামেলা তৈরি হচ্ছে, তাতে বাচ্চার মধ্যে কিন্তু ক্যারাটে বা যেই জিনিসটা সে শিখতে চলেছে আগামী দিনে, সেটার সম্পর্কে একটা একটা অন্য ধারণা তৈরি হবে। এটা কি ঠিক শেখা? সে যখন শিখতে যাচ্ছে, মন প্রাণ দিয়ে কিন্তু সে সেটা শিখতে পারছে না। তাই যখনই কোনো ডিসিশন বাচ্চাদের জন্য আপনারা নেবেন বলে ঠিক করছেন, প্র্যাকটিক্যালি আগে আলোচনা করে নিন যে আমরা কি এটা করলে ঠিক হয়, বা তুমি কি বলছো, বা আপনার পার্টনারকে জিজ্ঞেস করা যে তোমার কি ওপিনিয়ন, তাহলে আমরা বাচ্চার কাছে এটা উপস্থাপন করব। ওই যে বললাম, এগুলো আমাদের শেখানো হয় না যে আমরা নিজেরা কিভাবে বড় হবো, আমরা সন্তানকে কিভাবে বড় করব। তবুও তো এখন প্যারেন্টিং সেশনগুলোর মাধ্যমে আমরা অনেক চেষ্টা করি যে একটি সন্তান যেন সঠিকভাবে বড় হয়, তার যেন একটা রেসপেক্ট তৈরি হয় বাবা মা বাড়ির পরিবারের প্রতি। তো একটি বাচ্চাকে বড় করতে গেলে ফ্যামিলি কাউন্সিলিং ভেরি নিডেড। আমার কাছে এইরকম আসে যে একটি বাচ্চার অবাধ্যতা অ্যারোগেন্সি নিয়ে এসছে, তারপরে কাপল থেরাপি করতে হয়েছে, তারপরে ঠাকুমা দাদু কিংবা মামা কাকা যিনি প্রচণ্ড বেশি পরিমাণে কেয়ার গিভার, তাকেও আমরা ডেকে পাঠাই। কারণ ওই বাচ্চাটি কিন্তু শুধু মায়ের নয়,
ওই বাচ্চাটি কিন্তু শুধু বাবার নয়, ওই বাচ্চাটি কিন্তু আমাদের সকলের, আমাদের সমাজের, আমাদের পরিবারের একজন মানুষের মতো মানুষ হওয়ার। তাই তার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই কিন্তু ভাগ করে নিতে হবে। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং যাদের প্রয়োজন নিশ্চয়ই আপনারা শেয়ার করতে পারেন। সবাই খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।